নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরা। এই পৃথিবীতে একটি বিখ্যাত প্রবাদ আছে, ইংরেজিতে বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। চিকিৎসা জগতে এই প্রবাদটি যেন প্রতিদিনের একটা খুব গুরুত্বপূর্ণ কথা। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আপনাদের অবশ্যই একটু বলে রাখি যে 2022 সালে ভারতবর্ষে 14,61,487 জন রোগীর 427 জন রোগীর মধ্যে ক্যান্সার শনাক্ত হয়। বলা হচ্ছে ভারতের প্রতি 9 জন ব্যক্তির মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর বলছে যে 2040-এর মধ্যে প্রতি বছর 20 লাখ পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। খুব অ্যালার্মিং, খুব ভয়াবহ। আপনারা সবাই জানেন যে এবার বাজেটেও কিন্তু ক্যান্সারের ওপর জোর দেওয়া হয়েছে। তো 4 ফেব্রুয়ারি ক্যান্সার দিবস, কেন এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ক্যান্সার দিবস হিসেবে, এবং এই বছরের ভাবনা কি, ক্যান্সারের কি ধরনের চিকিৎসা এই মুহূর্তে দেশের এই প্রান্তে আমাদের রাজ্যে রয়েছে, সেসব নানান বিষয় নিয়ে জানার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অরূপ রায় বর্মন। নমস্কার। স্বাগত স্যার আপনাকে। স্যার নমস্কার। স্যার, প্রথমেই একটু আপনার কাছে ছোট্ট করে জানবো যে এই যে 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালন করা হয়, এটা কেন করা হয়, আর এবারের থিম বা ভাবনাটা কি স্যার? প্রথমত বিশ্ব যে ক্যান্সার সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড ক্যান্সার ডেও বলা হয়, কিন্তু আবার এটাকে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে বলা হয়। আচ্ছা, মানে এই দিনটিকে কেন্দ্র করে অনেক রকম প্রকল্প যদি কেউ চালু করতে চান, যে ক্যান্সার সচেতনতার বিষয়ে যদি কেউ কোনো কাজ শুরু করতে চান, এটা একটা পবিত্র দিন। ক্যান্সারের চিকিৎসার বিষয়ে কেউ হয়তো নতুন কোনো ফ্যাসিলিটি চালু করতে চান, ক্লিনিক চালু করতে চান, তো সবার উপরে ক্যান্সার সম্বন্ধে যে সচেতনতা, সেই সচেতনতার কথা মাথায় রেখে আজকের এই দিনটি সারা বিশ্বে প্রতিপালিত হয়। সচেতনতা এই কারণে, কারণ ক্যান্সারে আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ প্রথম থেকে বুঝতে পারছে না, যে উপসর্গগুলো ওরিয়েন্টেশন হচ্ছে না। এই ব্যাপারে আমার যেটা ব্যক্তিগত যে স্টাডি রয়েছে সেগুলো থেকে আমি বলতে পারি যে অধিকাংশ মানুষ ক্যান্সারের অ্যালার্মিং সাইনগুলো, যে আমরা যেটাকে বলি অ্যালার্মিং সিমটম বা উপসর্গগুলো, সেগুলো বুঝতে একটু সময় নেন। আর বিশেষত যদিও বা সিমটমটা বোঝেন, উনি ওই কথাটা বুঝতে আরেকটু সময় নেন যে এটা ক্যান্সারের হতে পারে। তো সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে সিমটম অ্যাওয়ারনেস একটা বিরাট ব্যাপার থাকে। তো তারপরে পরবর্তীকালে উনি যখন একটা অসুবিধাজনক পরিস্থিতিতে পড়ে যান, তখন উনি হয়তো চিকিৎসকের শরণাপন্ন হন। তার আগে নিজের পদ্ধতি মতো, নিজের বুদ্ধিমতো চলতে থাকেন। আচ্ছা, তো এই বিষয়ে যে সচেতনতা প্রয়োজন, যে প্রথম দিনই আমি যখন উপসর্গ আসবে, সঙ্গে সঙ্গে আমি উপযুক্ত চিকিৎসকের, উপযুক্ত নার্সিং অফিসারদের শরণাপন্ন হব, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে আমি বলবো সাহায্য করতে। তো সেইটার জন্য সচেতনতা দিবস, এবং সেই জন্য চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা সদাই মানে তৈরি রয়েছেন, একদম যে আমাদের দূরে গ্রামের পেরিফেরি লেভেল যেটাকে আমরা বলতে পারি থেকে শহর পর্যন্ত সর্বত্র সে সচেতনতার সুযোগ রয়েছে। স্যার, প্রত্যেক বছর একটা থিমকে সামনে রেখে এই দিনটি পালন করা হয়। এবছরের থিম যেটা বলছে ইউনাইটেড বাই ইউনিক, মানে এখানে জোর দিতে চাইছে যে ইন্ডিভিজুয়াল নিডের উপরে। তো ইন্ডিভিজুয়াল নিড কিরকম হতে পারে, আমি একটা আলাদা রকম উদাহরণ আপনাকে দিচ্ছি। যেমন ধরুন যে লোক যে মরাছড়া পিএইচসির আন্ডারে যে ভদ্রলোক পেশেন্ট রয়েছেন, উনি যখন ক্যান্সার হাসপাতালে আসছেন, তখন হয়তো ওনার সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পে হয়ে যাচ্ছে ফ্রি, ওষুধগুলো উনি পেয়ে যাচ্ছেন ফ্রি, সব কিছু হচ্ছে। কিন্তু ওনার যে সমস্যা, উনি আসছেন না চিকিৎসার জন্য। সমস্যা কি হয়েছে, উনি বাড়ি থেকে আগরতলা পর্যন্ত আসার যে অসুবিধাটা, সেই জন্য উনি সঙ্গে একজন লোক পাচ্ছেন না। সেই জন্য ইন্ডিভিজুয়াল, এইটা দেখুন একটা ইউনিক প্রবলেম। আমরা অনেক সময় ভাবতে পারি কত লোক আছে আমাদের চারিদিকে, কাউকে নিয়ে গেলে, কিন্তু আমরা নিজেরাও যখন অসুস্থ হই তখন দেখি যে কেউ নিয়ে যাওয়ার জন্য হয়তো সেরকম আমরা পাচ্ছি না। তো বলছে কি এইটা হচ্ছে এক রকমের, এখানে আমার ওষুধের যে মানে সারপ্লাস মেডিসিন রয়েছে, এই রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেটার সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত নয়। ফ্যাসিলিটি পাচ্ছি কিন্তু আসতে পারছি না। তাহলে বলছে কি আপনার যেমন ধরুন ইন্ডিভিজুয়াল
নিড এরকম ভাবতে পারেন যে অ্যাক্সেসিবিলিটি, পেশেন্ট অ্যাক্সেস করতে পারছে কিনা, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবল আছে কিনা, আচ্ছা, তারপরে আসছে অ্যাফোর্ডেবিলিটি, অ্যাফোর্ড করতে পারছে কিনা। আজকে যখন আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে সেখানে অ্যাফোর্ডেবিলিটির কথাটা প্রায় উঠেই গেছে, প্রায় সবাই চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আর এখন কথা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি, মানে পেশেন্ট অ্যাক্সেস করতে পারছেন কিনা। আমরা দেখুন বিগত কয়েক বছরে আমরা পেরিফেরিগুলোকে এরকম ভাবেই সাজিয়েছি যে সেইখানে কিছু না কিছু লোক মানে রয়েছেন যারা শুধুমাত্র ক্যান্সারের বিষয়ে প্রশিক্ষণ এক্সট্রা করে নিয়েছেন, আলাদাভাবে নিয়েছেন। ফলে তারা যে কোনো সময় যে কোনো রকম সিদ্ধান্ত, ক্যান্সারের জন্য পজিটিভ একটা সিদ্ধান্ত, একটা গাইডেন্স, স্যার এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব, দিতে পারবে। এই যে আপনি বলছেন তারা রেডি আছে, এবারের যে বাজেট হয়েছে, ইউনিয়ন বাজেটে বলা হয়েছে ক্যান্সারের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে অর্থমন্ত্রী ওনার ইয়েতে বলেছেন যে ক্যান্সারের জন্যে যে ভারতবর্ষের 726টা ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে ডে কেয়ার সেন্টার খোলা হবে। তো সেখানে একটা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ক্যান্সার হসপিটাল অবধি যেতে হবে না, সেগুলো ডিস্ট্রিক্ট হসপিটালেই পাওয়া যাবে। তো এটা কতটুকু লাভদায়ক হবে? দেখুন, আমি একটা কথা বললে হয়তো অতিশয়োক্তি হয়ে যেতে পারে, হয়তো যাদের কাছে সরাসরি ইনফরমেশনটা নেই। আমরা কিন্তু ক্যান্সার, এই যে পয়েন্ট বলছেন সেখানে আমরা আরো অনেকটা এগিয়ে রয়েছি। আমরা এখানে ক্যান্সারের জন্য 10টা করে বেড দিয়েছি। আচ্ছা, আমাদের এখন যে সরকারি ব্যবস্থাপনায় ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে বেড দেওয়া হয়েছে, স্পেশাল বেড ক্যান্সারের জন্য। সেখানে ক্যান্সারের জন্য ট্রেন্ড মেডিসিন, মানে সব জায়গাতে আপনি হয়তো একদম দুটো করে ধান করতে পারছেন না, কিন্তু রয়েছে সর্বত্রই যে সেখানে মেডিসিনের ডাক্তাররা ক্যান্সারের মিনিমাম একটা মানে যেহেতু সবাই সবটা জানেন, কিন্তু এটা আলাদা একটা প্রশিক্ষণ, যেটাকে বলতে পারেন ড্রাইভিং সফটওয়্যার মতো। জাস্ট কি করে করবেন কাজগুলো, শ্বাসকষ্টের জন্য কি দিচ্ছেন আপনারা, মেডিসিনের চিকিৎসক আমাকে জিজ্ঞেস করছেন। আমি বলছি আমরা এইগুলো দিচ্ছি। ও আচ্ছা, এগুলো তো আমরা মেডিসিনও দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে না ঠিক আছে, তাহলে আমি ক্যান্সার পেশেন্ট দিতে পারছি। সেইভাবে দেখুন, মেডিসিনের, গাইনির, তারপরে ইভেন অ্যানাস্থেশিয়ার ডাক্তার বিভিন্ন জায়গাতে, ইভেন যারা এমবিবিএস ডাক্তার রয়েছেন তাদের মধ্যে থেকে অনেক লোক রয়েছেন যারা ওই ক্যান্সারের পরিষেবা দিতে সক্ষম, প্যালিয়েটিভ কেয়ারের বিশেষত উপসর্গ ভিত্তিক যে কোনো পরিষেবা দিতে সক্ষম। সেখানে আসছে আপনার সাপোর্টিভ কেয়ার, যেটা আপনি বলছেন যে, এবং সাপোর্টিভ কেয়ারের মধ্যে সাপোজ আইভি ফ্লুইড দেওয়া, রাইলস টিউব দেওয়া, পেটের জল বের করা, বুকের জল বের করা, ব্যথার ওষুধ দেওয়া, সেই সবগুলো কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে দিতে পারছে। এবং সেটা আজকে থেকে কয়েক বছর আগেই চালু হয়েছে, 2 বছর আগে। যখন আমি বলছি ধরুন 17-র পরে 18-র পরে একটা বিশাল চেঞ্জ এখানে করা সম্ভব হয়েছে, যেখানে ডিস্ট্রিক্টগুলো ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করছে। ওকে, এখন স্যার বলা হচ্ছে, এই যে বাজেটেও বলা হয়েছে যে এই ডিস্ট্রিক্টে যখন ডে কেয়ার সেন্টারগুলো, এরা কেমোথেরাপি দিতে পারবে, ইভেন কি বায়োপসি করতে পারবে, হয়তো রেডিওথেরাপিটা হবে না, সেটা এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। এখানে আমি বলবো যে আপনি যেটা বলছেন বায়োপসি কিন্তু আমাদের এখানে হচ্ছে, উদয়পুর যেরকম ধরুন, আমি নাম বলতে চাইছিলাম না, কিন্তু সেখানে কিন্তু সার্জারিও হচ্ছে, কুলাই সার্জারিও হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে। ওকে, এখন দেখুন যে হয়তো এই বাজেটের জন্য আমাদের লাভ হবে, আমাদের মানে আমরা এবার স্পটলাইটে এসে পড়লাম ডিস্ট্রিক্ট লেভেলে, কিন্তু আমাদের প্রায় সর্বত্র, এবং ত্রিপুরাতে আমি আপনাকে একটা আনন্দের সঙ্গে মানে কথা বলতে চাইছি যে ত্রিপুরাতে এরকম মানে ইনস্টিটিউশন নেই যেখানে একজন অন্তত একদিনের জন্য, 1 ঘন্টার জন্য ক্যান্সারের প্রশিক্ষণ পাননি বা প্যালিয়েটিভ কেয়ারের প্রশিক্ষণ পাননি। ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার এখানে প্রায় সমার্থক হয়ে যাচ্ছে, তো সেটার প্রশিক্ষণ পাননি। মানে প্যালিয়েটিভ কেয়ারের আন্ডারে, এনএইচএম এর আন্ডারে, সেখানে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে ত্রিপুরার 99 হতে পারে, আমি 1% রাখছি, হয়তো 1-2 ইনস্টিটিউশন কোথাও না কোথাও বাদ, যেহেতু সেটা টার্গেটে ছিল না, হয়তো ওই দিন ওই ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন, উনি আসতে পারেননি। মপ আপ রাউন্ড পর্যন্ত করে প্রতিটি ইনস্টিটিউশনে একজন ডাক্তার, একজন নার্সিং অফিসার মিনিমাম। ওকে স্যার, এটা তাহলে একদম দর্শক বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, 4 ফেব্রুয়ারি ক্যান্সার ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয়, স্যার যেটা বলছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট, স্যার যেটা শুরুতেই বলছিলেন যে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্যে ইনিশিয়ালি কোনো লক্ষণ অনেক সময় যারা রোগীরা বোঝেন না, তার জন্য দেরি করে ফেলেন, কিন্তু দেরি করলেও একদম বাড়ির পাশেই, কিন্তু আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে বাড়ির পাশেই, মানে ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু এই মুহূর্তে ক্যান্সার প্রাইমারি হেলথ সেন্টারগুলো, তো সিএইচসি, পিএইচসি, যে এইচডব্লিউসি, এএম, এগুলো ওইখানেও প্রচুর রয়েছে। সিএইচওদের মধ্যে
মানে একদম নতুন যারা মানে clinical diagnosis হতে পারে at least যে হ্যাঁ 10% প্রায় সিএইচও যারা সিএইচও নতুন কিছু হয়তো নতুন ইনস্ট্রাকশন আছে ওদের মধ্যে, আদারওয়াইজ সিএইচও দের মধ্যেও ক্যান্সারের বা প্যালিয়েটিভ কেয়ারের ট্রেনিং সবাইকে দেয়। যেটা আপনি বলছিলেন যে সাধারণ যে একটা আইভি ফ্লুইড নেওয়া, হয়তো খেতে পারছেন না, মুখে ঘা হয়েছে, সেগুলোর চিকিৎসা, উপসর্গভিত্তিক চিকিৎসা যেটা, সেটা সর্বত্র, শুধুমাত্র ডিস্ট্রিক্ট নয়, ডিস্ট্রিক্টে তো মানে রয়েছেনই। ওকে, ইভেন স্ক্রিনিং ক্যাম্পগুলো, স্ক্রিনিং শিডিউলড স্ক্রিনিং ডে পর্যন্ত চালু করা হচ্ছে। তার জন্য অবশ্যই ট্রিটমেন্ট যখন এত ভালো ফ্যাসিলিটি যখন রয়েছে, তখন ট্রিটমেন্ট অ্যাভেল করতে, মানে ট্রিটমেন্ট পরিষেবা গ্রহণ করতে কিন্তু কোনো দ্বিধা নেই। আর যেমনটা স্যার বলছিলেন যে আয়ুষ্মান কার্ড থাকলে তো সম্পূর্ণভাবেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটি একদম বিনামূল্যে হচ্ছে। স্যার আমরা একটু যদি যাই যে বর্তমান বিশ্বে কোন কোন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি মানে দেখা দিচ্ছে বা ধরা পড়ছে বেশি? আচ্ছা, আমরা বলছি যে আমাদের এখানকার নিরীক্ষা বলি কথাটা, আমাদের এখানে যেটা হচ্ছে যে তামাক ব্যবহারজনিত কারণে, মানে মুখ, গলা, ওরাল ক্যান্সার এগুলো অনেক বেশি হচ্ছে। আর মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার যেটা আর সার্ভাইকাল ক্যান্সার বেশি হচ্ছে। এখানে আমি আপনাকে বলবো যে এনএচএম এর মধ্যে যে প্রকল্প চলছে ওরাল, ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সারে নিয়ে অনেকটা কাজ চলছে, এবং ওইগুলোকে আর্লি ডিটেকশনের জন্য, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সি ব্যাক করে একটা অ্যাসেসমেন্ট চার্ট, একটা ফর্ম চালু করেছেন, যেটা আশা বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ করে জমা দিয়েছেন, ওইটার কাজও চলছে। পাশাপাশি যে ক্যান্সারগুলো সেরকম যে চিহ্ন কি রয়েছে সেগুলোর জন্য স্পেশাল ক্যাম্পেনিং এবং স্পেশাল ক্যাম্প এবং স্পেশাল ফেসিলিটির ব্যবস্থা করা হচ্ছে। আজকে প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতালে এফএনএসির ব্যবস্থা রয়েছে, সাইটোলজি যেটা, সেটার ব্যবস্থা হচ্ছে। কিছু কিছু জায়গাতে ছিল না, ওগুলো হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে সব জায়গাতেই। মানে ওভারঅল পিকচার যদি আমি আপনাকে প্রেজেন্ট করি, সেখানে আমি বলতে চাই যে বিগত কয়েক বছরে এই যে সরকারি আনুকূল্যে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। আপনি যেটা রেডিওথেরাপির কথা যেটা বললেন, সেখানে আমাদের একটা মানে ধারণা রয়েছে যে একটু অন্যরকম একটা হয়তো ধারণা আছে। আমি বলছি অনকোলজিস্ট, ধরুন আপনি প্রথম যদি ধরেন, সেখানে রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, এরকম করে আমরা 3টে ভাগ করতে পারি। একদম। তো এখন দেখুন, আমাদের এখানে যেরকম ওয়ার্ড আমরা চালাই, আমরা রেডিয়েশনের পার্টটা দেখি, সার্জারির জন্য সার্জারির যারা আছেন, যেটা আরসিসিতে এখন আমাদের সার্জারি ফুল সুইং এ কাজ করছেন, তো সার্জিক্যাল অনকোলজিস্টরা তারা করছেন। তো এখানে আমি বলতে চাইছি, যদি ক্যান্সার সার্জারি, ব্রেস্ট সাপোজ, আমি একটা কমন ক্যান্সার, একটা ব্রেস্ট, ব্রেস্টের মধ্যে পেশেন্ট এলো, আমরা বায়োপসি করা হলো, পেশেন্টকে ডায়াগনোসিস করা হলো, করার পরে যে ইআরপিআর স্ট্যাটাস সবগুলো দেখা হলো, এবার পেশেন্টের অপারেশনের পালা। আচ্ছা, যে জেলা হাসপাতালে অপারেশন হয়ে গেল। এখন দেখুন, জেলা হাসপাতালে সার্জন কিন্তু পেশেন্টের পাশে বসে থাকবেন না, ডিউটিতে যিনি আসছেন সার্জিক্যাল ওয়ার্ডে উনিও দেখতে পাচ্ছেন। একদম। আচ্ছা, সেইভাবে সার্জারি হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমার রেডিয়েশন বা কেমোথেরাপি, যখন যেটা প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে রেডিয়েশন অনকোলজিস্ট রেডিয়েশনে প্ল্যান করে দিলে, মেশিন থাকলে সেখানে চালু করা সম্ভব। কারণ ইন সাপোর্ট অফ দ্যাট, মানে পেশেন্ট, আমার একটা গ্রুপ অফ ডক্টরস রয়ে গেছে যারা জেনারেল ডিউটি করছেন। যেমন গাইনি একজন মহিলার ধরুন অফসেট ডেলিভারি হলো, তারপর সেই ডাক্তার 24 ঘন্টা বসে থাকছেন না, অন্যরাও দেখছে। ঠিক, ইভেন আমাদের নার্সিং অফিসাররাও, তারাও অনেক জায়গায় সাপোর্ট দিচ্ছে। তো সেইভাবে অনকোলজি, দেখুন একটা প্রশ্ন আমি কোনো এক জায়গায় দেখেছি, ক্যান্সারে কিভাবে ডে কেয়ার সম্ভব চালু করা, সেখানে সেটাই তাহলে প্রত্যেকটা জেলাতে স্যার অনকোলজিস্ট, এবং আপনি তাহলে হ্যাঁ, আপনি যদি সবখানে একটা 2-3 করে অনকোলজিস্ট তো সেখানেই লাগবে, সেখানে কি আপনি 2-3 জনে হবে না, আপনার পুরো অনকোলজি চালাতে হবে না। অনকোলজি এরকম কোনো সেপারেট সাবজেক্ট নয়, সেপারেট কিছু নয়, যেটার জন্য আমি গত 25 বছর ধরে আমি লড়াই করে আসছি। আমি মনে করি যে আমি বোঝাতে চাইছি, আর 5টা রোগের মতো এটাও একটা রোগ, আর 5 জনের মতো আমরাও এটার ডাক্তার, এবং এই সাবজেক্টটা সব যে কোনো বিভাগের চিকিৎসকরাই টাচ করে থাকেন। গাইনোকোলজিস্ট সার্ভাইকাল ক্যান্সার ধরছেন, সার্জনরা ব্রেস্ট ক্যান্সার দেখছেন, অন্যান্য সার্জারি জিআইটি ক্যান্সারগুলো দেখছেন, ইএনটি, ডেন্টাল, ওরাল ক্যাভিটি, গলার ক্যান্সার, মানে যে কোনো স্পেশালিটি জেনারেল আপনি ডাক্তার ধরুন, যারা জেনারেল বলতে এমবিবিএস ডাক্তার, উনিও কিন্তু করছেন। এখন কথা হচ্ছে যে আমার যেটা মানে কথা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বা আমাদের মহাবিদ্যালয়গুলো থেকে যারা বেরিয়ে আসছেন, তাদের ভার্সেটিলিটি ডিপেন্ড করবে ফ্যাকাল্টিদের উপর। স্যার, এখন তো বলা হচ্ছে যে প্রায় আমাদের ভারতবর্ষে প্রায় 300 সিট রয়েছে, বা 300 অনকোলজিস্ট প্রত্যেক বছর বের হচ্ছে, এবং 10,000 সিট তো মেডিকেলে আরও বাড়ানো হচ্ছে এবারের বাজেটে আমরা যা দেখলাম। তাহলে আমরা আরও এক্সপেক্ট করতে পারি যে আরও আমি অত্যন্ত
দেখুন আশাবাদী যে জেলায় জেলায় ক্যান্সার মানে রেডিয়েশন মেশিন দেওয়া সম্ভব, সার্জারি এবং কেমোথেরাপি, রেডিয়েশন অনকোলজিস্ট কেমোথেরাপি দিতে পারছেন, কম অ্যাটলিস্ট ধরুন 90% কেমো দিতে পারছেন। আমি কিছু বাদ রাখছি, যেরকম লিউকেমিয়ার ক্ষেত্রে সেগুলো কম হয়, 7% 10% হয়, কম হয়। লিউকেমিয়ার ক্ষেত্রে একটা আলাদা ইউনিট হলে ভালো হয়, সেটা প্যাটার্ন অন্যরকম, আজকে এখানে এটা আলোচনা করা যাচ্ছে না। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আলোচনা করা যাচ্ছে না, কিন্তু কমনলি যে ব্রেস্ট, ওরাল ক্যাভিটি, ওভারি, সার্ভিক্স, এগুলোতে যেসব কেমো হয় সলিড ক্যান্সার, সেগুলোতে রেডিয়েশন অনকোলজিস্টরা আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে থাকি। মানে মহাবিদ্যালয় যেখানে যে আমরা এমডি যেখানে করছি সেখানে সর্বত্রই এক্সপোজার আছে এবং দিচ্ছেও। ওকে, তো রেডিয়েশন অনকোলজিস্ট রেডিয়েশন এবং কেমো দুটো প্ল্যান করতে পারবে। স্যার এখানে তো বলা হয় যে পাশাপাশি সার্জনরা অপারেশন করতে পারছেন, আর বাকি যত চিকিৎসক যত জায়গায় সবাই সাপোর্ট দিতে পারছেন। আমি অত্যন্ত আশাবাদী বিষয়, আমাদের এখানে প্রতি জেলায়, হয়তো আমার সেই স্বপ্ন আমি দেখে যাব কিনা জানি না, কিন্তু এটা আমার ড্রিম প্রতি জেলাতে। মানে ক্যান্সারের পেশেন্টকে আরসিসি অবধি আসতে হচ্ছে না, মানে আগরতলা অবধি আসতে হচ্ছে না, আরসিসি অবধি আসা না আসার কথা না, উনি হাতের কাছে পাচ্ছেন, সব ফ্যাসিলিটিটা পাচ্ছেন ওখানে, অ্যাক্সেসিবিলিটি থাকছে। এবং সেটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবার বাজেটের মধ্যে প্রজেক্ট করেছেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খোলা করা সম্ভব। এখন দেখুন সর্বত্র আপনার এখানে যে সেন্টার রয়েছে, এর বাইরেও তো বিশ্বে আরো ভালো, এরকম কি কোনো সারা বিশ্বে কোনো জায়গায় এরকম সেন্টার আছে যে একদম আমাদের এখানে A to Z, মানে এরকম কিছু বাদ নেই? তখন মানুষ বলবে মাইনাসে আছে কিনা, জেড প্লাস আছে কিনা, একটা না একটা কিছু বের হবে। স্যার আরো একটা জিনিস আমরা যদি বলি, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আয়ুষ্মান কার্ডের মধ্যে মেডিকেল ফ্যাসিলিটি, তো ক্যান্সারের সবকিছুই ফ্রিতে হচ্ছে। এখন ক্যান্সারের যে জীবনদায়ী যে ওষুধ, স্যার জীবনদায়ী যে ওষুধ, এই ওষুধের এবার বাজেটে কিন্তু এরকম 36টা জীবনদায়ী ওষুধের উপরও কিন্তু ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে। এখন তাহলে কি যাদের আয়ুষ্মান কার্ড নেই স্যার, তাদেরও তো তাহলে নিশ্চয়ই সুবিধা হবে হয়তো, এই মেডিসিনগুলো যাদের কিনতে হয় তাদের জন্য কস্টিংটা অনেকটা কম পড়বে হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা বিরাট ব্যাপার। তবে সাধারণভাবে আমাদের এখানে যে একটা দেশে বা আমাদের এখানে যে একটা প্রচলন আছে, সরকার থেকে ওষুধ কিছু প্রোভাইডও করা হয়। আচ্ছা, তো যার ফলে যদি আয়ুষ্মান কার্ড নেই এরকম আমরা কমই, নয়তো সিএম আছে, যদি পিএম না থাকে সিএম আছে, তো সেই ক্ষেত্রে মানে বিনা চিকিৎসা যাচ্ছে না। ওকে, তাহলে ক্যান্সারের চিকিৎসা অবশ্যই রয়েছে, কিন্তু এখন প্রোভাইডেড, প্রথমেই আপনি যেটা শুরু করেছিলেন যে ক্যান্সার আর্লি স্টেজে ডিটেক্ট করাটাই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমি বলতে চাই সুযোগ দিতে হবে আমাদের। স্যার এটাই এখন রোগীরা কি করবে, রোগীদের কি করণীয় বা রোগীর আত্মীয়দের কি করণীয়, একজন মানুষে কি করে বুঝবে হঠাৎ করে সে তার ক্যান্সার হচ্ছে? প্রথমত আমরা বলছি যে এই জন্য আমরা কিছু অ্যালার্মিং সাইন সিমটম বলি, সেগুলো মুখস্থ রাখতে হয়। মুখস্থ করে কাজ করা সম্ভব নয়। আমাদের যারা দর্শক বন্ধুরা এখানে শুনছেন হয়তো ভাববেন মুখস্থ যদি করতে হয় তাহলে আবার স্কুলে যেতে যাই, সেটাই ভালো না, সেরকম আমি বলছি না। আমি বলছি কোনো জায়গাতে, শরীরের ভেতরে হোক বাইরে হোক, যে কোনো জায়গাতে যদি কোষগুলো মানে একটা টিউমারের মতন কিছু হতে থাকে, আপনার এটা গলাতে বোঝা খুব সম্ভব। গলাতে আমার একটা টিউমার এরকম ঝুলছে, হয়তো বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এটা একসময় স্কিন ফেটে যাবে, আচ্ছা আলসার হবে, মানে ব্লিডিং হবে, ইনফেকশন হবে, আমার অসুবিধা হবে, ব্যথা হবে। তো সেম জিনিসটা হচ্ছে যদি যে কোনো জায়গায় খাদ্যনালীতে যদি হয়, তাহলে বাড়তে বাড়তে খাবার খেতে অসুবিধা হবে, ব্রাস্ট হলে ব্লিডিং হবে, মেলিনা হবে, বমির সঙ্গে কাশির সঙ্গে রক্ত আসবে। তো লাংসে হলে সেম কাশির সঙ্গে রক্ত আসবে। এখানে টিবির যেরকম কাশির সঙ্গে রক্ত আসে, ঠিক সেরকম এখানেও রক্ত আসে। এটা একটা মানে আর্লি স্টেজে ফিল্ড লেভেলে ডিটেকশনের সময় ক্যান্সারের কথা মনে রাখা দরকার, যে ক্যান্সারও হতে পারে। আচ্ছা, টিবির যেরকম সেন্সিটিভ ব্লিডিং যদি ধরি আমরা, কাশির সঙ্গে রক্ত যাওয়া। তো মোদ্দা কথা যেটা মূল ব্যাপার হচ্ছে আমাদের মনে রাখতে হবে, একটা টিউমার বড় হচ্ছে। অনেকে আমাদেরকে বলেন যে টিউমার ছিল ক্যান্সার হয়ে গেল, ক্যান্সার ছিল বলছে সবাই, আপনি দেখি টিউমার বললেন। সেরকম নয়, হচ্ছে কি ক্যান্সার মানে কতগুলো বিকৃত কোষ যেগুলো শুধুমাত্র সংখ্যায় বাড়ছে, কোনো কাজে লাগছে না। আচ্ছা, তো এই যে কোষগুলোর যখন ধীরে 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 বাড়ছে সংখ্যায়, তখন কি হয়, ধরুন অত ধীরে ধীরেও বাড়ে না, দ্রুতই বাড়ছে, তখন কি হয়, ওইটা বড় হতে থাকে, হতে 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 ওইটা অনেকটা বড় হয়ে গেলে ব্রাস্ট হয়। যে কোনো বেলুনের মতো ভাবতে পারেন, ফু দিতে দিতে একটা লেভেলে ব্রাস্ট হয়ে যাবে, তাহলে ভেতরে যা থাকবে সব তা বেরিয়ে আসবে। সেটি হচ্ছে লিভারে হলো সেম হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যদি বেশি বড় হয়ে যায়, অথবা অল্প বড় হলে ভারী ভারী লাগবে, ব্যথা হবে। তারপরে আমরা সার্ভিক্সের মধ্যে, যেটা আমি এই সুযোগে আপনাকে এই কথার সুযোগে আমি দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, যেরকম ধরুন জরায়ুর ক্যান্সার, অনেকে বলেন সেটা বোঝা খুব কঠিন খুব কঠিন,
কঠিন, খুব কঠিন। আসলে দেখুন অত কঠিন নয়, একটা পুজের মতন যাচ্ছে সব সময়, স্রাবের মতন পুজের মতন যাবে, সেগুলো প্রায় 1-1.5 বছর আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, দস্তক দিয়ে যাচ্ছে আপনাকে। ওকে, তার পরবর্তীকালে ব্লিডিং আসে। আচ্ছা, তো সার্ভাইকাল ক্যান্সার, যে জরায়ুর মুখের ক্যান্সার ডিটেক্ট করা এরকম কোনো বিশেষ কঠিন নয়, বিশেষত আপনি যদি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন, আশারাও ঠিক, আশা দিদিরা রয়েছে। এটা আমি বলবো ব্রেস্টের ব্যাপারে দেখুন খুব ইজি, নিজের ব্রেস্ট এরকম একটা জায়গা, নিজের ব্রেস্ট আমি নিজেই দেখতে পারি, সেটা শুধু পরীক্ষা করে দেখা। সার্ভাইকালের স্যার কি সিমটমস হয় স্যার? প্রথমত লিউকোরিয়া, আচ্ছা, লিউকোরিয়া যেটা বলছে পুজ যাবে, পুজের মতো যাবে, রক্ত থাকতে পারে ওতে, সেটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তার পরবর্তীকালে টিউমার আরো বেড়ে গেলে সেখানে ব্লিডিং এর প্রবলেম। আমি 3টে ব্লিডিং বলি এইভাবে, আমি সাধারণত দেখুন যখন আমি মানে আমাকে বলতে হয়, পড়াতে হয়, তখন আমি এইভাবে বলি ব্লিডিং ব্লিডিং ব্লিডিং, 3টে ব্লিডিং এর কথা বলি। একটা ব্লিডিং হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে বৃদ্ধ বয়সে মহিলাদের মেন্স একবার বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর হঠাৎ যদি ব্লিডিং শুরু হয়। তারপরে হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে মেন্সের মাঝখানে ইরেগুলার ব্লিডিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল। তারপর আরেকটা ব্লিডিং হয়েছে যে ফ্যামিলি লাইফের পরে ব্লিডিং। ওকে, যে এই 3টে ব্লিডিং মনে রাখতে হয়। কিন্তু তারও আগে আমার জানা মতে আমি যেসব সিমটম পেশেন্টের পেয়েছি, তারও আগে পেশেন্টের পুজ বা রক্তপুজ যায়। আচ্ছা, সেটা প্রথম, এবং সিব্যাকের মধ্যেই কথাটা ধরা আছে। ওকে, ব্রেস্টের ক্ষেত্রে খুব সিম্পল, ব্রেস্টের টিউমার, বগলের নিচে টিউমার, সেটা আমরা সবাই পরীক্ষা করে দেখতে পারি, মাসে একবার পরীক্ষা করলে যথেষ্ট। আর দেখুন ওরাল ক্যাভিটি, মুখ দেখি না এরকম মানুষ কমই আছে, কিন্তু আমরা মুখের ভেতরে দেখি না। সেখানে আর একটা প্রবলেম হয়, যারা জর্দার লাল জিনিস খায় হয়তো মুখের ভেতরে হা করলে তাদের এটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ডেন্টাল সার্জনরা আছেন তারা মানে সর্বত্র সব সময় এই ব্যাপারে সাহায্য করে থাকে। স্যার ক্যান্সারে তো আপনি অনেকগুলো দিক আছে, আপনি অনেকগুলো বলছিলেন। এখন সার্ভাইকাল ক্যান্সারের টিকার কথাও আমরা শুনেছি, ভ্যাকসিনেশনের কথা শুনেছি, এটা স্যার কতটুকু ফ্রুটফুল? এবং কিন্তু আমি আপনাকে বলছি সেই ব্যাপারে আমি ওই যে এটা একটা বিশাল ওয়ার্ল্ড ওয়াইড বিতর্ক রয়েছে। কিন্তু দেখুন তাহলে হচ্ছে ভাইরাসের জন্য যে ক্যান্সারটা হবে সেটাকে আপনি প্রিভেন্ট করতে পারছেন। ওকে, আর যদি ভাইরাসের বাইরেও তো ক্যান্সারটা হওয়ার চান্স থাকে, অন্য কারণেও ক্যান্সার হয়, সেগুলো কিন্তু প্রিভেন্ট হচ্ছে না, একটা পার্সেন্টেজ প্রিভেন্ট হতে পারে। আর দেখুন আপনি যেরকম ভালো ব্রেক আছে গাড়িতে, সাপোজ আপনার যেরকম ভালো স্টিয়ারিং আছে, আপনার গাড়ি খুব শক্ত, কিন্তু তার মানে ওভার স্পিড করবেন তা কিন্তু হবে না, রাইট? ঠিক না? ভ্যাকসিন নিলেও কিন্তু আপনাকে নর্মাল রুটিন মতোই চলতে হচ্ছে। আমি ভ্যাকসিন ডিসকারেজ করছি না। আমাদের এখন আজকের ডেটে যে ফাইট, আজকের ডেটে যেটা আমরা এবার এনএচএম থেকেও চেষ্টা করা হয়েছে যে যে মহিলাদের যে হাইজিনের উপরে আমরা জোর দিতে চেষ্টা করছি, যেটার একটা প্রোগ্রামও চলছে 18 বছরের নিচের মেয়েদেরকে নিয়ে, কিশোরী সুচিতা প্রোগ্রাম। আমি জাস্ট একটা সেন্টেন্স না বললে ইনকমপ্লিট থাকছে। আমি ভ্যাকসিনে এদিকেও যাচ্ছি না ওদিকেও যাচ্ছি না। আমাদের এখানে কি, আমার কাছে নিজস্ব স্টাডি রয়েছে যেখানে কি ভাইরাস আমাদের এখানে বেশি আছে, কিন্তু কিছু কিছু ভাইরাস এর বাইরেও আছে। একটা ভাইরাস সবচেয়ে বেশি 20%, আরেকটা ভাইরাস আছে ধরুন 18%, কিন্তু আরো 2-3টে ভাইরাস রয়েছে। কাজে ভ্যাকসিন আপনাকে ফুল গ্যারান্টি দিচ্ছে না। ভ্যাকসিন চালু অবস্থায় আপনাকে সাধারণ পরীক্ষা নিরীক্ষাগুলো চালিয়ে যেতে হবে ক্যান্সার নির্ণয়ের। অতএব রুল আউট করতে হবে। হ্যাঁ, ভ্যাকসিনের কাজ করবে, আর জেনারেল হাইজিন এবং সচেতনতা তার জায়গায় কাজ করবে। ফাইন স্যার, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ক্যান্সার কিউরেবল এবং প্রিভেন্টেবল। এখন ক্যান্সারের তো চিকিৎসা হচ্ছে, আপনি সব ধরনের চিকিৎসার কথা বলছেন, আমরা একদম বাড়ির খুব কাছের থেকে, মানে ডিস্ট্রিক্ট হসপিটালে বলুন বা আপনি যেটা বলছেন পিএইচসিতেও সেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে ক্যান্সারের প্রিভেন্টেবল এবং কিউরেবল কোনগুলো? আমরা মানে সব ক্যান্সারই তো কিউরেবল, নাকি সব ক্যান্সারই প্রিভেন্টেবল, নাকি সব ক্যান্সারই ট্রিটেবল? কোনটা মানে আমরা কোনটা? দেখুন আপনি যদি একদম থিওরিটিক্যালি বলেন সব ক্যান্সার প্রিভেন্টেবল, আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে বাস্তবে আসলে এরকম হচ্ছে না। কিছু ক্যান্সার যে জেনেটিক্যাল যে অ্যাবনর্মালিটিগুলো ইনবর্ন থাকে, জন্মের সঙ্গে সঙ্গেও থাকে। আচ্ছা, কিছু ক্যান্সার যেখানে বাচ্চাদের যেরকম হচ্ছে সেগুলো হচ্ছে, মানে আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং এ আমি আপনি সৃষ্টি হয়েছি, তো যেটা একদম বিশাল কিছু পারফেক্ট, কিছু জায়গাতে কিছু ইমপারফেক্ট, হ্যাঁ একটু জায়গাতে হেরফের থাকছে, সেগুলো জন্মগতভাবে একটা জিন আসছে মার থেকে, হয়তো বাবার থেকে একটা জিন আসছে, সেখানে ওগুলো ক্রস ওভার হয়, এইভাবে সেভাবে হয়ে একটা
অনেক সময় ওগুলো আসছে, তো সেটা আপনার প্রিভেন্ট করা মুশকিল। ওকে, হয়তো সামনের দিনগুলোতে আপনি আগে থেকে জিন দেখে সেটা রেডি করা হ্যাঁ রেডি করা যাবে, সেটা ল্যাবে হয়তো রেডি করা যাবে, ভালো জিন দুটো মিক্স করে করা যাবে। তো একটা, আর দ্বিতীয়ত আমাদের যেখানে যেটা প্রাসঙ্গিক, আমাদের প্রাসঙ্গিক হচ্ছে আমরা কোনগুলো প্রিভেন্ট করতে পারি। দেখুন আমি তো আপনার খাবার খেলামই না, আমি কি করে বলবো কোনটা কিরকম স্বাদ? আচ্ছা, আমরা তো এখনো পর্যন্ত বিড়ি সিগারেট ছাড়ছি না, আমরা তো জর্দা গুটকা ছাড়ছি না, রাইট, আমরা ছাড়ি, এখানে 80% ক্যান্সার কমে যেতে পারে হেড এন্ড নেকের। প্লাস আমরা যদি সচেতন হই, হাইজিন মেনটেন করি এবং একটু বুদ্ধি করে চলি, যেরকম করে চালার কথা, সার্ভাইকাল ক্যান্সার অনেক কমে যাবে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ধরুন সেখানে কথা আসছে আমাদের আর্লি ডিটেকশন অনেক বেশি প্রয়োজনীয়। ব্রেস্ট এরকম একটা এরিয়া যেখানে ক্যান্সার, এবং সার্ভিক্সেরও সেই একটা জায়গা রয়েছে যেখানে প্রতি মাসে হরমোনগুলো অ্যাকশন করে। ওকে, ফলে ওইখানে বাড়ছে। আপনি ঘর থেকে বেরোচ্ছেন, ঢুকছেন, মাথা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ঠিক সেটা হচ্ছে চান্সেসটা বেশি হচ্ছে। তো আমি আপনাকে বলবো আজকে আমাদের যদি আলোচনাতে কেউ যদি বলতে চান তাহলে স্যার ক্লিয়ার হলো না আপনি কি বলছেন। আমি বলছি কি, প্রথমত ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারছি মোস্টলি, কোনটা পারছি না সেটা দেখে লাভ নেই, সেটা সামান্য একটা পার্সেন্টেজ হতে পারে। একটা হচ্ছে কি, যদি আমরা বিড়ি সিগারেট জর্দা গুটকা এবং অবশ্যই মদ সম্পূর্ণভাবে পরিহার করি, আমাদের অনেক ক্যান্সার শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জেনাইটাল এরিয়াতে আমরা যদি সচেতন থাকি সেখানে সার্ভিক্স ক্যান্সারও কমে যাবে। মূল তিনটে ক্যান্সারের কথা বলছি। ব্রেস্ট ক্যান্সার আমরা সচেতন থাকলে খুব ছোট অবস্থায় ধরতে পারবো, প্লাস এর কতগুলো হরমোন ব্যবহার নিয়ে অনেকগুলো বিধিনিষেধ রয়েছে, সেগুলো বেড়ে চললে ব্রেস্ট ক্যান্সারও কমে যাবে। ওকে স্যার, আপনি তো লাইফস্টাইলের কথা বলছিলেন এবং আপনি নেশার কথা বলছিলেন, মানে আসক্তর কথা, আপনি সিগারেট বলুন বা ধূমপান বলুন বা যাই হোক, লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট স্যার কতটা রেসপন্সিবল থাকে? দেখুন এখন ফুড হ্যাবিট নিয়ে অনেক কথা আসছে। কথা হচ্ছে কি, ফুড হ্যাবিট নিয়ে কথা আসছে, যেরকম ধরুন আপনি যে কিছু কিছু ফুড দেখা গেছে যে ডাইরেক্টলি এগুলো ইনফ্লুয়েন্স করে। ওকে, হ্যাঁ, আর তো এগুলি ঘটনা হচ্ছে টেস্টের জন্য এগুলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হচ্ছে, টেস্ট বাড়ানোর জন্য, খিদে বাড়ানোর জন্য সেগুলো ব্যবহার করা হচ্ছে। আর লাইফস্টাইলের কথা যদি বলেন, লাইফস্টাইল এরকম একটা জিনিস, এটা এত হিউজ, এত বড় টার্ম যে লাইফস্টাইল আপনাকে কোনো না কোনো জায়গাতে ছুঁয়ে যাবেই। না, সেডেন্টারি লাইফ কি ক্যান্সারকে প্রমোট করে কিভাবে? দেখুন এগুলো অনেক ইনডিরেক্ট থিওরি রয়েছে, যেরকম ধরুন টক্সিন বডি থেকে বেরোচ্ছে না, সেটা একটা হতে পারে। কনস্টিপেশন যাদের থাকছে, রেগুলার বায়োল ক্লিয়ার হচ্ছে না, হয়তো তাদের ক্ষেত্রে কিছু কিছু টক্সিন বডিতে থেকে যাচ্ছে। সিমিলারলি যে যদি ধরুন বডির কিছু যেগুলো যাবতীয় জিনিস আছে সেগুলো ফ্রি রেডিক্যাল থিওরি থেকে সেগুলো আনতে হয়। এরকম অনেক কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমরা হয়তো দূর করতে শরীর থেকে পারছি না। তবে আজকের দিনে মডারেট একটা এক্সারসাইজ, সাধারণ মানুষ, আমি বলছি যিনি ধরুন জিম করছেন, উনি হয়তো শক্তি কি বলে ওয়েট লিফটার হচ্ছেন, ওনার কথা বলছি না, আমাদের সাধারণ মানুষের মডারেট একটা যেটা আমাদের গাইডলাইন রয়েছে, সিবেকো গাইডলাইন রয়েছে, সেটা হচ্ছে 150 মিনিটস পার উইক। ধরুন 20 মিনিটের 22 মিনিটের মতো এক্সারসাইজ আছে, সেটা আপনাকে করতে হবে রেগুলার। তাহলে আপনাকে গ্যারান্টি নয়, কিন্তু হেলদি লাইফ লিড করে বলতে পারি আমরা হেলদি। ওকে স্যার, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমাদের পরের প্রজন্ম যাদের মানে সবচেয়ে বড় ভয়ানক বা অ্যালার্মিং ব্যাপার হচ্ছে যে প্রতি 9 জনের মধ্যে একজনের ভারতবর্ষের ক্যান্সার শনাক্ত হওয়ার চান্সেস আছে, সেটা সবচেয়ে বড় অ্যালার্মিং। তো তার জন্য আগামী প্রজন্ম কিভাবে ভালো থাকবে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে স্যার? দেখুন আমি বলছি কি, ওইটা হবে না, আমরা তো আলোচনা করছি, ক্যান্সার প্রিভেন্ট করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমার সেটা যেসব প্রেডিকশন আছে, গ্লোবাকানেও প্রেডিকশন করছে যে মিডল ইনকাম এবং লোয়ার ইনকাম গ্রুপ কান্ট্রিগুলোতে হাফ অফ দ্য কেসেস আসবে, এগুলো নিয়ে কথা চলছে। কিন্তু আমরা তো আলোচনা করছি, প্রিভেন্ট করছি, এই তো আমরা কথা বললাম এখন কিভাবে প্রিভেন্ট করব। তো আমরা প্রিভেন্ট করতে পারবো। প্রিভেনশন একটা সময় হয়তো মনে হয় সেটা অসম্ভব, কিন্তু প্রিভেনশন করা সম্ভব বাস্তবে। সেটা আমরা স্মল পক্সই বলি, আর অনেক দেখুন বাচ্চাদের এখন আর প্রায় তো হচ্ছেই না অনেকগুলো রোগ, মিজলস হচ্ছে না, এই যে ইভেন চিকেন পক্স, টিবি মুক্ত দিকে এগিয়ে যাচ্ছি। তো ওইভাবে দেখলে দেখুন এইটাতে আমরা পারবো না ক্যান্সারে, তা নয়, কিন্তু আজকের ডেটে আমরা হয়তো ক্যান্সার সম্বন্ধে অতটা জানতে পারছি না, জানার মধ্যেই আমাদের লুকিয়ে আছে সাফল্য। ঠিক, অ্যাওয়ারনেস আমাদের আরো অ্যাওয়্যার হতে হবে স্যার। ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার আজ সঙ্গে থাকার জন্য। আমরা অনেক কিছু জানলাম ক্যান্সার সম্পর্কে, আছে আগামী দিনে আপনার থেকে আরও কিছু জানার আছে, আবারও চাইবো স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ স্যার।
দর্শক বন্ধুরা, ক্যান্সার একটা রোগ যা শুনেই হয়তো অনেকেরই আকাশ ভেঙে পড়ে মাথায়, কিন্তু আসলে আজকের যখন বিজ্ঞানের এই অগ্রগতির যুগে আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে, ডাক্তারবাবু যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, যে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে, বুঝতে হবে। যারা জানে ক্যান্সার সম্পর্কে তাদের থেকে আমরা অবশ্যই আরও অনেক কিছু জানবো, এবং আগামী দিন আমরা ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য যা যা করণীয় সব কিছু করবো। আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাওয়্যার থাকুন। নমস্কার।